নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025-এ সকলকে স্বাগত। আমি ডক্টর প্রিয়তোষ বসু, সহশিক্ষক, যোধপুর পার্ক বয়েজ স্কুল। আজ তোমাদের একাদশ শ্রেণীর বাংলা নাটক আগুন নিয়ে আলোচনা করব। 1943-এর মন্বন্তর বাংলা সমাজ জীবনে এবং বাংলা সংস্কৃতিতে তার প্রভাব ব্যাপক। দীনেশ দাস তার ভুখ মিছিল কবিতায় বলেছিলেন, মানুষ এবং কুত্তাতে অন্ন চাটি একসাথে, আজকে মহা দুর্দিনে বৃথা খাদ্য খুঁজি ডাস্টবিনে। লক্ষ লক্ষ মানুষ কলকাতার ফুটপাতে ভিড় করছে, ভাতের জন্য নয়, শুধু একটু ফ্যানের জন্য। মৃতদেহের স্তূপে ভরে যাচ্ছে কলকাতা শহরের ফুটপাত। সেই বীভৎস নারকীয় ঘটনা বাংলা সংস্কৃতি, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সিনেমা, গান প্রতিটা ক্ষেত্রকে ছুঁয়ে গিয়েছিল। বিজন ভট্টাচার্য সেই বাংলা সংস্কৃতির অন্যতম পুরোধা, যিনি দুর্ভিক্ষকে তার নাটকের মধ্যে দিয়ে রূপ দিয়েছিলেন। বিজন ভট্টাচার্যের আগুন নাটক তার নাট্যশিল্পকর্মের প্রথম সৃষ্টি। বাংলা গণনাট্য আন্দোলনের সূত্রপাত হয়েছিল বিজন ভট্টাচার্যের মাধ্যমে। বলা যেতে পারে বিজন ভট্টাচার্য বাংলা নাটকের দিক বদল ঘটিয়ে দিয়েছিলেন। বিজন ভট্টাচার্য জন্ম হয়েছিল বাংলাদেশে, কিন্তু তার পড়াশুনো কলকাতায়। 1915 সালে বাংলাদেশের ফরিদপুর জেলায় তার জন্ম। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। তারপর বামপন্থী রাজনীতির সঙ্গে তার যোগাযোগ হয়। তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন। ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘ যখন প্রতিষ্ঠিত হয়, বিজন ভট্টাচার্য তার সঙ্গে যুক্ত হন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তার নবান্ন নাটক দিয়ে বাংলা গণনাট্য আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যে নাটক বাংলা নাটকের ইতিহাসে একটা মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। যখন পৌরাণিক এবং ঐতিহাসিক নাটক বাংলা নাট্য অঙ্গনকে অধিকার করে রেখেছে, শিশির ভাদুরীর একাধিপত্য চলছে, সেই সময় বিজন ভট্টাচার্য বাংলা নাটককে জনজীবনের সঙ্গে সংযুক্ত করেছিলেন। তার প্রথম নাটক আগুন। উল্লেখযোগ্য নাটক জবানবন্দি, নবান্ন, জীয়ন কন্যা, মরা চাঁদ, গোত্রান্তর ইত্যাদি। আগুন নাটক সম্পর্কে বিখ্যাত নাট্য সমালোচক শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, মহামন্বন্তরের ঠিক আগে যখন ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে এবং মজুতদারি ব্যবস্থা তীব্র হয়ে উঠছে, তার ফলে মহামন্বন্তরের পটভূমি তৈরি হচ্ছে, সেই পটভূমিকে নিয়ে লেখা হচ্ছে আগুন নাটক। এই সময়টাকে অমর্ত্য সেন তার লেখায় বলেছেন মন্বন্তরের প্রস্তুতি পর্ব। আমরা আগুন নাটকটাকে যদি দেখি, তাহলে আগুন নাটকে 5টা দৃশ্য আছে। সেই 5টা দৃশ্যের মধ্যে প্রথম 4টে দৃশ্য আলাদা আলাদা পরিবারকে পটভূমি করে তৈরি হচ্ছে, এবং প্রতিটা দৃশ্যের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, নাট্যকারের নাট্য নির্দেশ। প্রথম দৃশ্য যখন শুরু হচ্ছে, সেই দৃশ্যে রয়েছে একটা দিনমজুরের পরিবার, একেবারে হতদরিদ্র পরিবার। সেই পরিবারের চরিত্র 3, পুরুষ চরিত্র নিত্য আর নিত্যর মা। পুরুষ চরিত্রই মুখ্যত সংলাপ বলছে। তার সেই সংলাপের মধ্যে যা উঠে আসছে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, রেশনের দোকানে লাইন দিতে হবে। রেশনের দোকানের জন্য পয়সা জোগাড় করা হবে কিভাবে? না, ওই বাগান থেকে যে সমস্ত আনাজ সংগ্রহ করে এনেছে তার স্ত্রী, সেগুলোকে বাজারে বিক্রি করে পয়সা সংগ্রহ করতে হবে। অর্থাৎ বেঁচে থাকাটা একটা লড়াই, এবং সেই লড়াইয়ের শেষে জয় আসবে সেটাও বলা যায় না, কারণ রেশনের দোকানে গিয়ে চাল পাওয়া যাবে কিনা সে নিয়েও যথেষ্ট সংশয় প্রকাশ করছে পুরুষ চরিত্রটা। এবং তারপর আমরা দেখছি যে নেত্যর মা নেত্যকে ঘুম থেকে তোলার জন্য তাগাদা দিচ্ছে, ওঠার জন্য তাগাদা দিচ্ছে, এবং সেই সময় নেত্য একটা মন্তব্য করছে, সেটা হচ্ছে কি এক নাইনির তাল হয়েছে। ঘুম থেকে উঠতে চাইছে না সে, কি এক লাইনের তাল হয়েছে, সে তার নিজের মতো করে নিজের উপভাষায় কথা বলছে। তার মানে একটা বাচ্চা ছেলে, সেই ছেলেটাও বোঝে কি ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে তাকে চলতে হচ্ছে। একটা ছোট ছেলে
সকালবেলায় তার নিশ্চিন্তে ঘুমানোর অবকাশ নেই, এবং সেই অবকাশহীনতার কারণ তার লেখাপড়া নয়, সেই অবকাশহীনতার কারণ হচ্ছে তাকে রেশনের দোকানে লাইন দিতে হবে তার মার সঙ্গে। এটা হলো প্রথম দৃশ্য। প্রথম দৃশ্যই যেন এই নাটকের মেজাজ এবং মর্জিকে আমাদের সামনে বেঁধে দিয়ে যাচ্ছে যে আসলে এই সময়টাই হচ্ছে একটা লড়াইয়ের সময়, বেঁচে থাকার লড়াই। দ্বিতীয় দৃশ্যে যখন আমরা যাচ্ছি, সেখানে দেখছি একটা কৃষকের পরিবার। কৃষক জমিতে চাষ করতে যাবে, কিন্তু তার আগে সে তার কৃষানীকে বলছে যে তাড়াতাড়ি গিয়ে রেশনের দোকানে লাইনটা দিতে হবে, কারণ বাড়ি ফিরে এসে সে যেন একটু খেতে পায় এবং একটু তাড়াতাড়ি ফেরে, যেন লাইনের প্রথমে গিয়ে দাঁড়াতে হবে, এটাই তার তাগাদা। ঠিক যে তাগাদাটা আগের দৃশ্যে আমরা দেখেছি পুরুষ চরিত্র দিচ্ছে, দ্বিতীয় দৃশ্যে সেই একই তাগাদা কৃষাণ চরিত্রও দিচ্ছে। সঙ্গে কৃষাণ একটা স্বপ্নও ফেরি করছে তার স্ত্রীর কাছে, হয়তোবা গোটা বাংলাদেশের কাছে। সেটা হচ্ছে চৈতালির ফসল যখন উঠবে, চৈত্র মাসের ফসল, তখন তাদের দুঃখের দিন কেটে যাবে। স্বপ্নে বেঁচে থাকার একটা চেষ্টা হচ্ছে, যখন বর্তমান ক্রমশ দুঃসহ হয়ে পড়ছে। এই সংক্ষিপ্ত দ্বিতীয় দৃশ্যের পরে আমরা তৃতীয় দৃশ্যে যাচ্ছি, এবং তৃতীয় দৃশ্যটায় আবার পটভূমি পাল্টে যাচ্ছে। কৃষকের পরে এবার আসছে শ্রমিকের পরিবার। সেখানে দুজন শ্রমিকের কথাবার্তা দিয়ে শুরু হচ্ছে। একজনের নাম জুরন আর একজনের নাম সতীশ। সতীশ হচ্ছে মুখ্য চরিত্র এই দৃশ্যের, এবং সে জুরনের কাছে আক্ষেপ প্রকাশ করছে তার পরিবারকে নিয়ে যেভাবে কষ্ট করে দিন যাপন করতে হচ্ছে তার জন্য। সে আক্ষেপ প্রকাশ করছে যেভাবে কর্মচারীর কোনো দায় কোম্পানি সেই সংকটের সময় নিচ্ছে না তার জন্য। এবং জুরনের সঙ্গে এই সংলাপ দৃশ্যটা শেষ হয়ে যাওয়ার পর সে তার স্ত্রীকে বলছে যে তাড়াতাড়ি সে যেন রান্না করে, বাড়ি এসে যেন খেতে পায়, এবং কিছু খাবার দেওয়ার জন্য সে কারখানায় কাজ করতে যাবে। কিন্তু তার ঘরে খাবার নেই। তার স্ত্রী যথেষ্ট ঝাঁঝালোভাবে বলছে আগের দিন ধার করে চাল আনা হয়েছে, এবং সেই চাল থেকে যে ভাত তৈরি হয়েছে জুরনই তার বেশিটা খেয়েছে। এই জাতীয় সংলাপগুলো বুঝিয়ে দিচ্ছে যে আসলে চরিত্রগুলোর মধ্যে কোনো সহনশীলতা নেই। একটা সময় তাদের সম্পর্ককে বিপর্যস্ত করে দিচ্ছে। সতীশ আর ক্ষীরির সংলাপের মধ্যে দিয়ে সেটা চলে আসছে। সতীশ বলছে মুখ সামলে কথা বলিস ক্ষীরি, বলে তার স্ত্রীকে সে লাথি মারছে। স্ত্রী আর্তনাদ করছে। আবার স্ত্রী তার স্বামীকে বলছে পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম, দেখে এসো গে কেলোর বাবা কেলোর মাকে কেমন করে রেখেছে। অর্থাৎ একটা সার্বিক অসহিষ্ণুতা পরিবারের মধ্যে চলে আসছে, সময় বিপর্যস্ত করে দিচ্ছে সম্পর্ককে। তারপর আমরা চতুর্থ দৃশ্যে যখন যাচ্ছি, সেই চতুর্থ দৃশ্যে গিয়ে আমরা যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবার, চাকরিজীবী পরিবার। তাহলে দিনমজুর, তারপর কৃষক, তারপর শ্রমিক। চতুর্থ দৃশ্য একটা নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী পরিবারের। সেই পরিবারের দুটো চরিত্র, হরে কৃষ্ণ এবং মনোরমা। কিন্তু সেখানেও আমরা দেখছি বেঁচে থাকার জন্য যে লড়াই এবং অনিশ্চয়তা, সেই আক্ষেপ হরে কৃষ্ণর মধ্যে চলে আসছে। হরে কৃষ্ণর কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক আসছে যে তার অফিসের যারা কর্তা ব্যক্তি, তারা কর্মচারীদের জন্য যে সমস্ত খাদ্যশস্য দেওয়ার কথা ছিল সেগুলো সস্তা দরে নিচ্ছে, এবং তারপর তারা সেগুলোকে বিক্রি করে দিচ্ছে। যে রক্ষক সে ভক্ষক। সমাজের যে নৈরাজ্য, অসাধু মানসিকতার বিস্তার, সেগুলো হরে কৃষ্ণর কথার মধ্যে দিয়ে আসছে। মনোরমা বলছে সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো কিনা দেখো। হরে কৃষ্ণ বলছে চালের কি হবে। আসলে বেঁচে থাকার যে মৌলিক উপকরণ, সেই উপকরণটার সংকটে ভুগছে সবাই। সেখানে এক বিন্দুতে মিলে যাচ্ছে ওই প্রথম দৃশ্যের পুরুষ, কিংবা দ্বিতীয় দৃশ্যের কৃষাণ, তৃতীয় দৃশ্যের সতীশ, চতুর্থ দৃশ্যের হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ তবুও গভীর অনিচ্ছা, কারণ তাকে অফিসে যেতে হবে, সে কি করে রেশনের দোকানে লাইন দেবে। তারপরেও ঠাকুরকে প্রণাম করে, মানুষের হাতে যখন আর কোনো বেঁচে থাকার বাস্তব উপকরণ থাকে না, অবলম্বন থাকে না, তখন তো ঈশ্বর সহায় হয়। সেই ঈশ্বরের কাছে হরে কৃষ্ণ প্রার্থনা করে চলে যাচ্ছে রেশনের দোকানে লাইন দেওয়ার জন্য। এরপর পঞ্চম দৃশ্য শুরু হচ্ছে, এবং সেই পঞ্চম দৃশ্যে গিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই প্রতিটা দৃশ্যের প্রত্যেক মানুষ আসলে একটা জায়গায় মিলে গেল, সেটা হচ্ছে রেশনের দোকানের লাইন। এবং আরো বহু মানুষ আসছে। সমাজের সর্বস্তরের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এসে ভিড় করছে ওই রেশনের দোকানে। কিসের জন্য? ওই চালের জন্য। এবং সেইখানে তাদের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে যে চরিত্রগুলো, যেমন রেশনের দোকানদার,
লাইন ঠিক করার জন্য একজন সিভিক গার্ড, তারা যেন হয়ে উঠছে রাষ্ট্র ব্যবস্থার প্রতিভূ। এবং সেখানে রেশনের দোকানদারকে দেখছি সে ওই লাইন দেখে প্রচণ্ড বিরক্ত, কারণ সমস্ত চালটা তাকে আজকে বিক্রি করে দিতে হবে। কিছু চাল বাঁচিয়ে রাখতে পারলে এই সংকটের সময় সে বেশি দামে বিক্রি করতে পারত, কিন্তু রেশনের দোকানের লাইন তাকে হতাশ করছে যে কোনো চাল সে আর বাঁচিয়ে রাখতে পারবে না। এবং সিভিক গার্ডের জুলুমবাজি, কখনো সে দ্বিতীয় চরিত্র, তাকে পুরুষ চরিত্র, তাকে বলছে তুমি রেশনের এই লাইনে পরে এসে জুড়েছ, আগে ছিলে না। কখনো চতুর্থ পুরুষকে সে লাইন থেকে বের করে দিতে চাইছে ওই একই অভিযোগে। কখনো কাউকে বলছে যে আমি তোমাকে খুচরো পাবে না, খুচরো করে নিয়ে এসো, টাকা ভাঙিয়ে দেওয়া যাবে না। সব মিলিয়ে এই চালের প্রত্যাশী এবং প্রত্যেকেই প্রায় বুভুক্ষ মানুষ, সেই মানুষগুলোর কাছে যেন রাষ্ট্রশক্তির অত্যাচারের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকছে ওই সিভিক গার্ড। এবং একটা সময় দেখা যাচ্ছে যে ওই মানুষগুলো তারা কিন্তু প্রতিবাদ করছে, তারা সিভিক গার্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সিভিক গার্ডের সমস্ত কথাকে মেনে নিচ্ছে না, এবং এক বিন্দুতে মিলে যাচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ। যেখানে রেশনের দোকানের লাইনে দাঁড়ানো মুসলমান ব্যক্তি নিজে চাল পাওয়ার পর সে জিজ্ঞাসা করছে যে রেশনের দোকানের লাইনে দাঁড়ানো বাকি মানুষগুলো চাল পাবে তো? কোথাও একটা সর্বমানবিকতা তার মধ্যে কাজ করছে, সমানুভূতি তার মধ্যে কাজ করছে, এবং সে হয়ে উঠছে গোটা সমাজ ব্যবস্থায় সহনাগরিকদের জন্য চিন্তিত একজন মানুষ। কিংবা যে ওড়িয়া ব্যক্তি রেশনের দোকানে লাইন দিয়েছে, যাকে নিয়ে সবাই তাচ্ছিল্য করছিল যখন চাল দেওয়া শুরু হয়নি সেই সময়, সেই মানুষটাও রেশনের দোকানির সামনে দাঁড়িয়ে বলছে যে চালের চিন্তা হচ্ছে বড় চিন্তা। কোথাও একটা যেন এই আগুন নাটকের যে মূল বার্তা, সেই বার্তাটা মিলে যায় আবহমান কালের সঙ্গে। আমাদের মনে পড়ে যায় সেই অন্নদামঙ্গল কাব্য, যেখানে দেবী অন্নদার পিছন পিছন ঈশ্বরী পাটনি যাচ্ছে সোনার সেউতি নিয়ে, এবং তার সততায় মুগ্ধ হয়ে দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটনিকে বলছেন মনোমতো বর চাহ যাহা আমাগো দিব। সেই মুহূর্তে দাঁড়িয়ে গরিব মাঝি ঈশ্বরী পাটনি সে অন্য কোনো মহার্ঘ প্রার্থনা করছে না, সে শুধুমাত্র একটাই প্রার্থনা করছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমাদের মনে পড়ে যাবে পরবর্তীকালে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা, যেখানে তিনি বলছেন আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে, কারা যেন আজও ভাত রাঁধে, ভাত বাড়ে, ভাত খায়। এই ভাতের গন্ধটাই খুঁজে নিতে চাইছে রেশনের দোকানের দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ, এবং সেই অভিন্ন চেতনায় তারা একসঙ্গে মিলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েই তারা শপথ নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েই তারা বলছে যে আজকে সবাইকে একসঙ্গে থাকতে হবে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। এই যে কথাটা বলা হচ্ছে, এই কথার মধ্যে দিয়েই আসলে প্রকাশ পেয়ে যাচ্ছে আমাদের জীবনযাত্রার একটা চিরকালীন প্রার্থনা। এই যে নাটক, এই নাটকের পরে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা এখান থেকে তোমরা দেখতে পারো। দুর্ভিক্ষকালীন সমাজ বাস্তবতা, রেশনের দোকানের লাইনকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থার যে স্বরূপ প্রকাশিত হয়েছে, এবং নাট্যরীতির অভিনবত্ব। নাট্যরীতির অভিনবত্বটা নিয়ে আমি তোমাদেরকে আগে বলছিলাম যে একটা নাট্য নির্দেশ এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তোমরা যদি প্রথম 4টে দৃশ্য দেখো, সেই 4টে দৃশ্যে মঞ্চের উপরে একটা নীল আলো আসছে, কিন্তু পঞ্চম দৃশ্য যখন শুরু হচ্ছে, সেই পঞ্চম দৃশ্যের শুরুতে রয়েছে একটা স্পষ্ট আলো। বলছেন দিবালোকে সবকিছু সমুজ্জ্বল। অর্থাৎ যে মানুষগুলো এতক্ষণ হতাশার অন্ধকারে ছিল, এই পঞ্চম দৃশ্য যখন শুরু হবে তখন দেখা যাবে মানুষগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, এবং শেষ দৃশ্যে গিয়ে যখন তারা একসঙ্গে বেঁচে থাকার শপথ নেবে, বোঝা যাবে অন্ধকার কেটে গিয়ে সবকিছু আসলে আলোর সন্ধান করছে, আলো আসবেই। কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এই নাটকের শেষে রয়েছে। কি এক নাইনির তাল হয়েছে, নেত্য প্রথম দৃশ্য। এই আর কটা দিন বউ বুঝলি, কৃষাণ দ্বিতীয় দৃশ্য, কারণ এখানে ওই চৈতালির ফসলের স্বপ্নের ইঙ্গিত রয়েছে। দুত্তুর নিকুচি করল তোর লাইনের তৃতীয় দৃশ্য, সতীশ শ্রমিক, সে হতাশা প্রকাশ করছে রেশনের দোকানের লাইন নিয়ে। পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলাম, তৃতীয় দৃশ্যে দাম্পত্য সম্পর্ক ভাঙছে, খিরি বলছে। হরে কৃষ্ণ চতুর্থ দৃশ্যে বলছে সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি, এখানেও অফিসের ওই যে দুর্নীতি তার কথা। পঞ্চম দৃশ্য সিভিক গার্ড, তার অত্যাচার, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, আইন আদালতকে তুচ্ছ করছে সে ক্ষমতার জোরে। এবং একজন যুবক,
সে হঠাৎই চলে আসছে, অনেকটা যেন সময়ের বিবেকের ভূমিকা নিচ্ছে। আগুন জ্বলছে আমাদের পেটে। এই যে নাটকের নামকরণ আগুন, সেটা যেন এই সংলাপের মধ্যে ধরা রয়েছে। খিদের আগুনের থেকে বড় কোনো আগুন হতে পারে না, যে একটা সমাজ এবং সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। যুবকের কথায় চলে আসছে সে কথা। আর তৃতীয় পুরুষ পঞ্চম দৃশ্যে বলছে, এখন বাঁচতে হলে বাঁচতে হবে, মিলেমিশে থাকতে হবে। এটা হচ্ছে এই নাটকের মূল সত্য, যেখানে নাটক আমাদের পৌঁছে দিতে চায়। এই হচ্ছে সামগ্রিকভাবে আগুন নাটক। তোমরা নাটকটা পড়বে, নাটকের মধ্যে দিয়ে একটা সময় এবং ইতিহাসকে ছোঁয়া যাবে। মানুষ, সমাজ, সভ্যতা, সঙ্ঘবদ্ধতার গুরুত্বকে উপলব্ধি করা যাবে। এই অবধি আজকের ক্লাস। ভালো থেকো সকলে। ধন্যবাদ সকলকে।